হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমাদের আলোচ্য বিষয় HCl, HNO3 এবং H2SO4 এই তিনটে অ্যাসিডের শিল্প প্রস্তুতি, মানে কিভাবে বিভিন্ন কলকারখানায় প্রচুর পরিমাণে প্রস্তুত করা হয় আর কিভাবে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তারপর তাদের ব্যবহার ইত্যাদি আমরা পড়ব। তো প্রথমেই আসছি আমরা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক বা সামুদ্রিক অ্যাসিড বলা হয়, কারণ এই HCl প্রথম প্রস্তুত করা হয়েছিল NaCl প্লাস H2SO4 বিক্রিয়া করে NaHSO4 প্লাস HCl। ঠিক আছে, এখন যেহেতু এই NaCl থেকে প্রস্তুত করা হয়েছিল আর NaCl হচ্ছে সমুদ্রের জলে পাওয়া যায়, সেই জন্য সামুদ্রিক লবণ থেকে প্রস্তুত করা হয়েছিল বলে HCl কে মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড বলা হয়। এরপর হচ্ছে HCl এর শিল্প প্রস্তুতি। HCl এর শিল্প প্রস্তুতি হচ্ছে এটাই কি না, সোডিয়াম ক্লোরাইড এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে HCl পাওয়া যায়। এটা 2 স্টেপে হয়, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি হয় না, সেকেন্ড স্টেপে এই NaHSO4 প্লাস NaCl আবার বিক্রিয়া করে Na2SO4 প্লাস HCl উৎপন্ন হয়। তাহলে কি বললাম না, সোডিয়াম ক্লোরাইড আর H2SO4 মিশিয়ে যদি আমরা গাঢ় H2SO4 মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, HCl উৎপন্ন হয়। ঠিক আছে, এই হচ্ছে HCl এর শিল্প প্রস্তুতি। এরপর হচ্ছে যে HCl আমাদের যখন প্রস্তুত করা হয়, এই বিক্রিয়ায় HCl যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্যাস হিসাবে উৎপন্ন হয়। হলো, এখন এই HCl গ্যাসকে উৎপন্ন যে HCl গ্যাস, সেই উৎপন্ন HCl গ্যাসকে প্রথমে কি করা হয়, শুষ্ক করা হয়। শুষ্ক মানে এর সঙ্গে জলীয় বাষ্প মিশে থাকে, সেটাকে পৃথক করা হয়। এখন HCl কে শুষ্ক করার জন্য আমরা এই জলীয় বাষ্প তাড়াতে হবে। এখন জলীয় বাষ্প তাড়ানোর জন্য আমাদের কি কি ব্যবহার করা যায়, যেগুলোকে আমরা জল শোষক বলি, গাঢ় H2SO4, তারপরে P2O5, CaO, KOH ইত্যাদি, এইগুলোকে সাধারণত আমাদের জল শোষক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই HCl কে শুষ্ক করতে শুধুমাত্র এইটাই ব্যবহার করা হয়, এই তিনটেকে ব্যবহার করা যায় না। কারণ HCl কে শুষ্ক করতে যদি আমরা P2O5 ব্যবহার করি তাহলে P2O5 যেমন জলকে শোষণ করবে, তেমনি HCl এর সঙ্গে বিক্রিয়া করে POCl3 প্লাস H2O প্লাস ক্লোরিন উৎপন্ন করে। ঠিক তেমনি HCl কে শুষ্ক করতে এই দুটো ব্যবহার করলে কি হবে না, CaO হচ্ছে পোড়াচুন, মানে এটা ক্ষারধর্মী, তাহলে বিক্রিয়া করে CaCl2 প্লাস H2O। আবার HCl কে শুষ্ক করতে যদি আমরা KOH ব্যবহার করি, একই বিষয়, এটাও ক্ষার, সো KCl প্লাস H2O উৎপন্ন হয়। সেই জন্য আমরা HCl কে শুষ্ক করতে এইটাকেই শুধু ব্যবহার করি, যেহেতু এও অ্যাসিড আর HCl অ্যাসিড বিক্রিয়া করবে না, বাট এই তিনটে বিক্রিয়া করে যায় বলে এই P2O5 বা CaO বা KOH দ্বারা HCl কে শুষ্ক করা যায় না। এখন শুষ্ক করার পর সেই
HCl কে যদি আমরা ঠান্ডা করতে থাকি তাহলে আমরা কি হবে না তরল HCl পাবো। ঠিক আছে, আবার এই HCl গ্যাসকে যদি আমরা জলে যোগ করি তাহলে কি পাবো আমরা HCl অ্যাসিড। অর্থাৎ HCl অ্যাসিড হচ্ছে HCl গ্যাসকে জলে যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে HCl অ্যাসিড। আর শুধু HCl কে শুষ্ক করার পর ঠান্ডা করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তরল HCl। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি? এখানে HCl কিন্তু H+ বা Cl- হিসাবে আয়নিত হতে পারে না, কিন্তু HCl এর অ্যাসিডের মধ্যে H+ আর Cl- আয়নিত হবে। সো HCl অ্যাসিড তাপ এবং তড়িৎ পরিবহন করতে পারবে, কিন্তু তরল HCl আয়নিত হয় না বলে সেই জন্য তড়িৎ বিশ্লেষণ ওর হবে না, অর্থাৎ তাপ এবং তড়িৎ পরিবহন করবে না। ঠিক আছে, এরপর HCl কে যখন জলে যোগ করে HCl গ্যাসকে জলে যোগ করে আমরা HCl অ্যাসিড তৈরি করি, এখন এই HCl গ্যাসকে সরাসরি জলে যোগ করা যায় না, সরাসরি জলে যোগ করা হয় না। কেন? এখন একটুখানি যদি আমরা এর HCl প্রস্তুতির ছবিটা দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো বিষয়টা এইরকম। এখানে NaCl থাকে আর উপর দিয়ে একটা দীর্ঘ নল ফানেল থাকে, যে দীর্ঘ নল ফানেল দিয়ে H2SO4 টা ঢালা হয়, দিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে যে HCl গ্যাসটা উৎপন্ন হবে সেটা নির্গমন নল দিয়ে বেরিয়ে একটা পাত্রে প্রবেশ করানো হয়। তারপর আমরা যদি HCl অ্যাসিড তৈরি করতে চাই সেই পাত্র থেকে, ফাঁকা পাত্র থেকে আরেকটা নির্গমন নল বার করে তারপরে আমরা জলে যোগ করি। এখন এইখানে যদি আমরা জল নিতাম তাহলে সরাসরি জলে যোগ করলেই হয়ে যেত, কিন্তু এইটা করা যায় না, কারণ HCl জলে প্রচুর পরিমাণে দ্রবীভূত হয়। ঠিক আছে, এখন যদি আমরা এইখানে জল নিই তাহলে HCl উৎপন্ন HCl টা সঙ্গে সঙ্গে জলে দ্রবীভূত হবে, এইখানে কি হবে একটা শূন্য স্থানের সৃষ্টি হবে, তার ফলে বিপরীত দিক থেকে জল উঠে এখানে চলে আসবে, আর এখানে কি আছে গাঢ় H2SO4 যার সঙ্গে জল যুক্ত হয়ে প্রচুর তাপ উৎপন্ন করবে, তার ফলে বিস্ফোরণ ঘটতে পারে। সেই জন্য HCl গ্যাসকে সরাসরি জলে যোগ করে HCl অ্যাসিড প্রস্তুত না করে একটা ফাঁকা পাত্র রেখে তারপরে জল যোগ করা হয় ওই দুর্ঘটনা থেকে বাঁচতে। ঠিক আছে, এরপর HCl কে আমরা কিভাবে শনাক্ত করা যায়? HCl কে শনাক্তকরণ করার দুটো উপায়। অ্যামোনিয়া প্লাস HCl বিক্রিয়া করলে কি হয় না NH4Cl, এইটা সাদা ধোঁয়ার আকারে নির্গত হয়। তাহলে অ্যামোনিয়ার সংস্পর্শে কোনো একটি পদার্থ নিয়ে এলে যদি সাদা ধোঁয়া উৎপন্ন হয় তাহলে বলবো কাকে নিয়ে এসেছি? HCl। এখন এই বিক্রিয়াটা একটা বিশেষত্ব হচ্ছে অ্যামোনিয়া গ্যাস HCl গ্যাস, কিন্তু এই উৎপন্ন অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটি কঠিন পদার্থ। ঠিক আছে, তাই দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, এই হচ্ছে তার উদাহরণ। প্লাস HCl কে শনাক্তকরণ করার একটা পদ্ধতি। সেকেন্ড স্টেপ হচ্ছে স্বচ্ছ সিলভার নাইট্রেট দ্রবণে যদি আমরা HCl চালনা করি তাহলে AgCl প্লাস HNO3 একটা সাদা অধক্ষেপ উৎপন্ন হবে, যাকে নাইট্রিক অ্যাসিড বা অ্যামোনিয়াতে যেটা দ্রবীভূত হয় না। ঠিক আছে, তো এর থেকে বোঝা যায় যে স্বচ্ছ সিলভার নাইট্রেট দ্রবণে HCl চালনা করলে যদি সাদা অধক্ষেপ উৎপন্ন হয় তাহলে আমরা বুঝবো যে সেটা কি HCl। এরপরটা হচ্ছে HCl বা যেটা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিন আছে আমরা দেখতে পাচ্ছি সংকেত থেকে। এটা এখন প্রমাণ করতে হবে কি করে? প্রথমে হচ্ছে হাইড্রোজেনের উপস্থিতি।
HCl এর মধ্যে যদি আমরা জিঙ্ক যোগ করি তাহলে ZnCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেটা আমরা কি করে বুঝবো না নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। এখন এই হাইড্রোজেন গ্যাসটা কোথা থেকে এলো? HCl থেকে। সো HCl এ কি আছে? হাইড্রোজেন আছে। হয়েছে? আর ক্লোরিনের উপস্থিতির প্রমাণ হচ্ছে HCl এর সঙ্গে যদি আমরা MnO2 যোগ করি তাহলে MnCl2 প্লাস H2O প্লাস ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই ক্লোরিন গ্যাসটা কোথা থেকে এলো? HCl থেকে। সো এই বিক্রিয়াটা প্রমাণ করে ক্লোরিন, এই HCl এর মধ্যে ক্লোরিন পরমাণু আছে। হলো। আর লাস্ট হচ্ছে HCl এর ব্যবহার। HCl আমাদের পরীক্ষাগারে বিকারক হিসাবে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে এই 3 আয়তন গাঢ় HCl আর 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড মিশিয়ে যে মিশ্রণ পাওয়া যায় তাকে বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া, যেটা কি করে স্বর্ণকার যারা স্যাকরা তারা এই অম্লরাজের সাহায্যে সোনা, রূপো, প্লাটিনাম ইত্যাদি গলাতে ব্যবহার করে বা গলায়। ঠিক আছে, এই হলো আমাদের HCl এর বিষয় বস্তু। এরপর আমরা চলে যাব নাইট্রিক অ্যাসিড। এখন এই নাইট্রিক অ্যাসিড পরীক্ষাগারে একরকম ভাবে প্রস্তুত করা হয় আর এর শিল্প প্রস্তুতি আলাদা। পরীক্ষাগারে কি করে প্রস্তুত করা হয় না, পরীক্ষাগারে হচ্ছে NaNO3 বা KNO3 এর সঙ্গে যদি H2SO4 মেশানো হয় তাহলেই কি হবে না NaHSO4 প্লাস HNO3 উৎপন্ন হয়। অর্থাৎ সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেটের সঙ্গে গাঢ় সালফিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে আমাদের নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এই হচ্ছে পরীক্ষাগারে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির একটা উপায়। এখন এই নাইট্রিক অ্যাসিডের একটা নাম আছে, একে বলা হয় অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল। ঠিক আছে, অ্যাকোয়া ফর্টিস বা তেজি জল হলো। এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে HCl ব্যবহার করা হয় না কেন? আমরা যদি এই NaNO3 এর সঙ্গে HCl দিই তাহলে NaCl প্লাস HNO3 উৎপন্ন হবে, তাহলে তো ভালো জিনিস, কারণ HCl এর দাম কম H2SO4 এর তুলনায়, তাহলে এটা তো করা যায়, কিন্তু করা হয় না কেন না, যখন উত্তপ্ত করে এটা তৈরি করা হয় এই HCl হচ্ছে একটা উদ্বায়ী অ্যাসিড, উদ্বায়ী পদার্থ, অ্যাসিড না বলে পদার্থ বলতে পারি। সো এই উৎপন্ন HNO3 এর সঙ্গে HCl এর বাষ্প কি হবে? মিশে থাকবে, যেটাকে পৃথক করা খুবই ডিফিকাল্ট, কঠিন। সেই জন্য নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে আমরা HCl ব্যবহার করতে পারি না। বোঝা গেল? এই গেল পরীক্ষাগারে প্রস্তুতি। এবার এর শিল্প প্রস্তুতি। শিল্প প্রস্তুতি কি? তা অসওয়াল্ড বলে একজন বিজ্ঞানী এই নাইট্রিক অ্যাসিড কিভাবে পরীক্ষাগারে প্রস্তুত এই কলকারখানায় প্রস্তুত করা হয় দেখিয়েছিলেন। কিভাবে না, অ্যামোনিয়াকে অক্সিজেনের উপস্থিতিতে তিনি তাপ দিয়েছিলেন, দিয়ে NO প্লাস H2O উৎপন্ন হয়। সেকেন্ড স্টেপে এই NO প্লাস O2 থেকে NO2, থার্ড স্টেপে NO2 প্লাস H2O থেকে HNO3 প্লাস NO হয়। এই NOটা আবার এইভাবে এবার সাইক্লিক ওয়েতে চলতেই থাকে আমাদের নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি। এই 3টে স্টেপ দেখাতে হবে, তার শর্ত কি লাগে ইত্যাদি পুরোটা লিখতে হবে যদি শিল্প প্রস্তুতি বলে।
হয়েছে। এরপর নাইট্রিক অ্যাসিড কিভাবে শনাক্ত করা হয়। নাইট্রিক অ্যাসিডকে শনাক্তকরণ করার জন্য দুটো পদ্ধতি। একটা কপারের টুকরোর সঙ্গে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে যদি আমরা হিট করি তাহলে CuNO3 এর হোল 2 প্লাস NO2 প্লাস জল উৎপন্ন হয়। এইটা হচ্ছে বাদামি বর্ণের, অর্থাৎ কপার কুচির সঙ্গে নাইট্রিক অ্যাসিড মিশিয়ে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। বোঝা গেল? এর থেকে আমরা শনাক্ত করতে পারি। প্লাস এটাও আবার সবুজ বর্ণের, অর্থাৎ নিচে যে পদার্থটা পড়ে থাকবে সেই টেস্ট টিউবের বাকি অংশটা সেটা সবুজ বর্ণের হয়ে যায়। 2 নম্বর পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিং টেস্ট বা বলয়ের পরীক্ষা। এটা কি না, প্রথমে একটা টেস্ট টিউবে ফেরাস সালফেট প্লাস নাইট্রিক অ্যাসিড নেওয়া হয় একটা টেস্ট টিউবের মধ্যে, প্রথমে দুটো নেওয়া হয়। এবার টেস্ট টিউবের গা বেয়ে টেস্ট টিউবটাকে কাত করে ওর গা বেয়ে গাঢ় H2SO4 ঢালা হয়। এখন গাঢ় H2SO4 এর ঘনত্ব এদের দুজনের থেকে বেশি, সেই জন্য এই সলিউশনটা যখন গাঢ় H2SO4 নামবে তখন সে একেবারে নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে, অর্থাৎ আমাদের দুটো লেয়ার তৈরি হয়ে যাবে। এইটা H2SO4 আর এখানে ওটা থাকবে, এই FeSO4 প্লাস HNO3 থাকবে, এবং এই দুটোর সংযোগস্থলে একটা বাদামি বর্ণের বলয় তৈরি হবে, একটা রিং তৈরি হবে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় রিং টেস্ট। এখন কি হয় না, প্লাস H2SO4 এটা যুক্ত হয়ে FeH2O হোল 5 NOSO4 উৎপন্ন হয়। এটাই হচ্ছে বাদামি বর্ণের বলয় হিসাবে এখানটা জমা, রিং এর মতো। ঠিক আছে, এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার। নাইট্রিক অ্যাসিডের ব্যবহার যদি আমরা বলি তাহলে প্রথমেই অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ, তারপরে নাইট্রিক অ্যাসিড পরীক্ষাগারে বিকারক হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন রাসায়নিক সার তৈরিতে ব্যবহার করা হয়, তারপরে বিভিন্ন বিস্ফোরক পদার্থ, যেমন একটা খুবই ইম্পর্টেন্ট TNT ট্রাইনাইট্রোটলুইন বলে একটা যৌগ আছে, যেটা ওই ডিনামাইট বা বোমা তৈরিতে ব্যবহার করা হয়। হলো, এরপর নাইট্রিক অ্যাসিডের আরো দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে এই HNO3 হলুদ বর্ণের হয় কেন। কারণ HNO3 কে রেখে দিলেই এ বিয়োজিত হয়ে NO2 প্লাস জল প্লাস O2 তে ভেঙে যায়। এখন এইটা বাদামি বা হালকা হলুদ বর্ণের হয়। এবার সেটা কি হয়, নাইট্রিক অ্যাসিডের সাথে মিশে থাকে, সেই জন্য নাইট্রিক অ্যাসিডটাকে হলুদ বর্ণের বলা হয়। আর একটা লাস্ট কোশ্চেন নাইট্রিক অ্যাসিডের, সেটা হচ্ছে নিষ্ক্রিয় লোহা কি। একটা নাইট্রিক অ্যাসিডের পাত্রে নাইট্রিক অ্যাসিড নিয়ে তার মধ্যে যদি আমরা একটা লোহার ছোট টুকরো ডুবিয়ে দিই, তাহলে সেই লোহার সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে বিভিন্ন অক্সাইড, লোহার FeO, Fe2O3 এই অক্সাইডগুলো উৎপন্ন করে। যে অক্সাইডগুলো এই লোহার টুকরোর গায়ে জমা হয়ে যায়, তার ফলে এই লোহাটা নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না, বিক্রিয়া করে না, সেই অক্সাইডের আস্তরণযুক্ত লোহাটাকেই বলা হয় নিষ্ক্রিয় লোহা। ঠিক আছে, এরপর সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হয় না, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করার জন্য একটা পদ্ধতি আছে, কন্ট্যাক্ট প্রসেস বা স্পর্শ পদ্ধতি। এটা কি না, সালফিউরিক অ্যাসিড 4টে স্টেপে প্রস্তুত করা হয়। প্রথম হচ্ছে আয়রন পাইরাইটিস বা শুধু সালফার কে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে কি হবে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। সেই সালফার ডাইঅক্সাইড সেকেন্ড স্টেপে অক্সিজেনের উপস্থিতিতে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের সহযোগে যদি আমরা আবার উত্তপ্ত করি তাহলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হবে। থার্ড স্টেপে এই সালফার ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে
H2S2O7 উৎপন্ন হয়, এটাকেই বলা হয় ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, ফোর্থ স্টেপে এই H2S2O7 ওলিয়ামকে জলের সঙ্গে যোগ করলে উৎপন্ন হবে 2H2SO4 হলো। এই হচ্ছে স্পর্শ পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আমাদের সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এখন এই থার্ড স্টেপে দেখো যে ওলিয়ামটা তৈরি হলো, জাস্ট এই দুটো যুক্ত হয়ে যায়, হাইড্রোজেন দুটো, সালফার 1 1 2 আর 4 আর 3 7, যেহেতু আর এই ওলিয়ামের বোতল খুললেই কি হয়, তাই সালফার ট্রাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসে, সেজন্য ধোঁয়া মতো সৃষ্টি হয় বলে এটাকে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে, এখন এর মধ্যে সঙ্গেও আমাদের জল মিশে থাকতে পারে। এখন এটাকে যদি আমরা 100% ওলিয়াম তৈরি করতে পারি, সেই 100% ওলিয়ামটাকে বলা হয় সালফান। তাহলে সালফান কি না, 100% ওলিয়ামকে বলা হয় সালফান। ঠিক আছে, এখন এই সালফিউরিক অ্যাসিড আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিকারক। আমাদের বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এটাকে ব্যবহার করা হয়। সেই জন্য সালফিউরিক অ্যাসিডের একটা নাম হচ্ছে রসায়নের রাজা বা অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, তাহলে অয়েল অফ ভিট্রিয়ল বা রসায়নের রাজা কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে। এরপরে আমরা যেটা চলে আসবো সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। এর একটাই উপায়, সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের স্বচ্ছ জলীয় দ্রবণে যদি আমরা H2SO4 চালনা করি, তাহলে কি হবে? BaSO4 প্লাস 2HCl উৎপন্ন হবে। এটা হচ্ছে সাদা থকথকে দইয়ের মতো পদক্ষেপ উৎপন্ন করে। এই বিক্রিয়ার সাহায্যে আমরা H2SO4 কে শনাক্ত করতে পারি। এবার H2S এর ব্যবহার কি? H2SO4 এর ব্যবহার, H2SO4 এর প্রচুর ব্যবহার। আমাদের অ্যামোনিয়াম সালফেট, বিভিন্ন যে অ্যামোনিয়াম সালফেট যে রাসায়নিক সার প্রস্তুত করতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, পরীক্ষাগারে বিকারক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে এই সালফিউরিক অ্যাসিডের সাহায্যে আমরা স্টার্চ, তারপরে সেলুলোজ ইত্যাদিকে আমরা আর্দ্র বিশ্লেষণ করে গ্লুকোজ তৈরি করতে পারি। ঠিক আছে, এরপর এই গাঢ় যে সালফিউরিক অ্যাসিড, এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের একটা বিশেষ ধর্ম আছে, এটা হচ্ছে জল শোষক। ঠিক আছে, বা একে নিরুদন করতে পারে, অর্থাৎ শুকনো করে দিতে পারে। তার একটা উদাহরণ কি? আমাদের চিনি C12H22O11 এর সঙ্গে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করে, এটা কি সাদা, যোগ করলে সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। কেন? এই যে H22O11 এইটা কি বলতো না, 11 অণু জলের সমতুল্য, তাই তো? সেই জন্য সালফিউরিক অ্যাসিড কি করে, এই 11 অণু জলকে বার করে নেয়। তাহলে H2SO4 এর সঙ্গে 11 অণু জল কি হলো, যুক্ত হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি 12টা কার্বন, আর কার্বন কি রঙের? কালো রঙের। ঠিক আছে, এই ঘটনাটা প্রমাণ করে সালফিউরিক অ্যাসিড হচ্ছে জল, গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে জল শোষক। বা সাদা চিনির মধ্যে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করি, তাহলে কি হবে? কালো হয়ে যাবে। কেন হবে? এই হচ্ছে তার কারণ। ঠিক আছে, এছাড়া আমাদের প্রশ্নবিচিত্রা, টেস্ট পেপার ইত্যাদিতে এই 3টে অ্যাসিড সম্বন্ধে কি দিচ্ছে দেখতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। স্টে অ্যাট হোম। থ্যাংক ইউ।